কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আমি তোমাদের আরজে সুকান্ত। আবার ফিরে এলাম এক অদ্ভুত, অস্বস্তিকর আর ঘুম কেড়ে নেওয়া একটা গল্প নিয়ে। আজকে যে ঘটনাটা শোনাবো সেটা আমি পেয়েছি আমার স্কুল জীবনের এক বন্ধুর বড় দাদার কাছ থেকে। লোকটা এখন প্রায় ৮০, কিন্তু কণ্ঠে একটা আলাদা দৃঢ়তা আছে। তিনি সারা জীবন অনেক ভুতুড়ে ঘটনা দেখেছেন, কিন্তু যেটা তিনি আমাকে বলেছিলেন সেই ঘটনা তিনি আজও ভুলতে পারেননি। কারণ ঘটনাটা জড়িয়ে আছে এক অদ্ভুত বাড়ির সঙ্গে, যেটার নামই ছিল শতচক্ষুর দালান। লোকেশন উত্তর কলকাতার পুরনো এলাকা। একটা সরু গলি, যেখানে পুরনো বাড়ির জানালাগুলো বাইরের দিকে ঝুলে আছে, আর গলির মাথায় সারাক্ষণ দিন রাত একটা পুরনো নীল আলো জ্বলতে থাকে। এই গলির শেষ মাথায় দাঁড়িয়েছিল দালানটা। এত পুরনো, এত ভগ্নপ্রায় আর এত রহস্যময় যে ওটার সামনে দাঁড়ালেই মনে হতো দালানটা যেন নিজের অস্তিত্ব দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। এটা কোনো অলংকারপূর্ণ কথা না, সত্যিই তাই মনে হতো। এবং গল্পের নায়ক একজন কলেজ পড়ুয়া ছেলে নাম অরিন্দম এই দালানটার পাশ দিয়ে প্রতিদিন অন্তত ২ বার যেত। অরিন্দম তখন ১৮ বছরের, শান্ত, ভদ্র, নিজের মতো থাকা ছেলে। বন্ধু বান্ধব ছিল কম। ওর একটা সমস্যা ছিল, অন্ধকারে খুব ভয় পেত, কিন্তু কাউকে কখনো বলেনি। কলকাতার ছেলে, তাও অন্ধকারে ভয়। এটা শুনলে সবাই হাসত, উপহাস করত, তাই সেই বিষয়টা নিজের ভিতরেই চেপে রেখেছিল। কিন্তু অন্ধকারে তার ভয় আসলে আলো না থাকার কারণে নয়, তার ভয় ছিল অন্ধকারের ভিতরে কি লুকিয়ে থাকতে পারে সেটা নিয়ে। তার বাড়ির ঠিক পাশেই ছিল শতচক্ষুর দালানটা। দালানটার ৩য় তলায় একটা জানালা ছিল। জানালাটা ভেঙে চৌচির, কাঠের ফ্রেমটা পচে গেছে, গ্রিল নেই, শুধু হাওয়া ঢোকার পথ। কিন্তু ওই জানালার উপরের দেয়ালে ছিল একটা বেমানাম জিনিস, একটা বিশাল ফ্যাকাশে আঁকা চোখ, মানুষের চোখ। কিন্তু মানুষের চোখের মতোও নয়, যেন অতিরিক্ত নিখুঁত, অতিরিক্ত নজরদারির মতো। চোখটা এমন ছিল যেন আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সেটা আপনার সমস্ত গতিবিধি নজর রাখছে। অনেকেই বলতো চোখটা নাকি এক পাগল ছেলের আঁকা। আবার কেউ বলতো পুরনো কালে নাকি ওখানে তান্ত্রিক অনুষ্ঠান হতো, যেখান থেকে বহু আত্মা বন্দী ছিল ওই দালানের মধ্যে। কলোনির সবাই রাতে ওই বাড়ির দিকে তাকাতেই চাইত না। লোকেরা বিশ্বাস করত দালানের চোখের সঙ্গে চোখ মেলানো মানে দুর্ভাগ্য ডেকে আনা। অরিন্দম এসব গাল গল্প বলে হাসি পেত, সে সব মানত না। যদিও ভিতরে ভিতরে দালানটার সামনে দিয়ে গেলে একটা ঠান্ডা স্রোত বুকের মধ্যে বইত, কিন্তু সেটা অস্বীকার করাই সহজ ছিল। সব ঠিকভাবেই চলছিল। কিন্তু 19 সেপ্টেম্বর 1991 এই দিনটাই সব বদলে দেয়। সেদিন সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফিরছিল অরিন্দম। আকাশে হালকা মেঘ, গলির বাতাসে হঠাৎ শীতের পূর্বাভাস, সব মিলিয়ে এক অন্যরকম আবহাওয়া। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথায় একটা অদ্ভুত চিন্তা আসে। চোখটা এখনো আছে তো? কেন এমন মনে হলো সে জানে না, কিন্তু চিন্তাটা মাথায় এলেই তার বুকের ভেতর ধকধকানি শুরু হয়। গলির মোড়টা পার হতেই দালানটা দেখা গেল। অরিন্দম সিদ্ধান্ত নিল আজ আর তাকাবে না। দ্রুত পা চালালো, কিন্তু পা যেন নিজের ইচ্ছা মতো চলছিল না, যেন অদৃশ্য একটা টান ছিল দালানের দিক থেকে। হাঁটা থেমে গেল। মাথার ভেতর ফিসফিসে শব্দ, খুব ক্ষীণ। একবার তাকাস। অরিন্দম দাঁড়িয়ে গেল। আপনি কল্পনা করতে পারেন, এক 18 বছরের ছেলে অন্ধকারে ভয় পায় কিন্তু কাউকে জানায় না, তার উপর আবার এরকম অদ্ভুত অনুভূতি। সে বুকের ভেতর ধাক্কাধাক্কি থামানোর চেষ্টা করল, কিন্তু চোখ নিজে থেকেই দালানের 3য় তলার দিকে উঠে গেল। আর তখনই সেটা ঘটল। জানলার অন্ধকার ফাঁক দিয়ে কিছু একটা ঝলসে উঠল। সেই চোখ মানুষের নয়,
কাগজের নয়, আকার নয়, একটা জীবন্ত চোখের মতো প্রতিফলন। মাত্র 1 সেকেন্ড, কিন্তু সেই 1 সেকেন্ডে অরিন্দমের হাত পা ঠান্ডা হয়ে গেল। চোখটা যেন নিস্তব্ধভাবে তাকিয়ে আছে, কিন্তু সেই তাকানোতে একরকম তাচ্ছিল্য, বিদ্বেষ, কৌতূহল সবই ছিল। হাওয়ার একটা দমকা ঝাপটা এলো, জানলাটা অন্ধকার হয়ে গেল। আবার সব স্বাভাবিক। অরিন্দম এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল কেউ এখনো তাকিয়ে আছে তাঁর দিকেই। সে দৌড়ে বাড়ির দিকে ছুটল। বারান্দায় ঢুকে দরজা বন্ধ করে নিজের ঘরে ঢুকে আলো জ্বলে বসে রইল। তার বুকের ভেতর তখনও ধকধক করছে। রাতে খাবার টেবিলে কিছুই বলতে পারল না। মা বলল, মুখটা এমন ফ্যাকাশে কেন? সে বলল, কিছু না, মাথা ব্যথা। কিন্তু মাথা ব্যথা নয়, সমস্যাটা ছিল অন্য কিছু। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। মাঝরাতে কিছুক্ষণ চোখ লেগেছিল। ভোরের দিকে তন্দ্রাচ্ছন্ন যখন ছিল, তখনই ঘটে প্রথম অস্বাভাবিক ঘটনা। তার জানলার ঠিক বাইরে পায়ের শব্দ, ধীর গতিতে, টক টক টক। দ্বিতীয় তলা, বাইরে কেউ হাঁটবে কি করে? পায়ের শব্দ থামল। তারপর মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ঠিক জানলার বাইরে। অরিন্দমের শরীর অবশ হয়ে গেল। সে চোখ খুলতে পারছিল না, কিন্তু কান দিয়ে সব শুনছিল। তারপর টুপ শব্দে জানলার গ্রিলে কারো আঙুল ছোঁয়ার মতো আওয়াজ হলো। তার বুক কেঁপে উঠল। ভয় সে চোখ মেলে দেখল, জানলার ফাঁক দিয়ে একটা কালো ছায়া, মানুষের মতো, তবুও যেন মানুষের নয়। শুধু একটা অনুভূতি, ওটা জীবন্ত কিছু। আর ঠিক তখন খুব কাছে, তার কান বরাবর, তুই তাকিয়েছিস? অরিন্দমের গোটা শরীর যেন পাথর হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য সে বুঝতেই পারছিল না সে স্বপ্ন দেখছে নাকি সত্যিই শুনছে। কিন্তু শব্দটা যে বাস্তব, সেটা সে অনুভব করতে পেরেছিল। পরের মুহূর্তেই ছায়াটা মিলিয়ে গেল। ভোরের আলোতে সে দেখল তার ঘরের জানলার গ্রিলে 3টে আঁচড়ের দাগ আছে। এটা কোনো প্রাণীর দাগ নয়, কিছু একটা লম্বা নোকওয়ালা জিনিস জানলা ছুঁয়েছিল। ওই রাতের পর থেকে অরিন্দম আর আগের মতো থাকলো না। অরিন্দমের অদ্ভুত অভিজ্ঞতাটা পরদিন সকালে খুব পরিষ্কার মনে থাকলেও সে কাউকে কিছু বলল না। রাতে যা দেখেছে সেটা কেউ বিশ্বাস করবে না। তাছাড়া ঘটনাটা যতই ভয়ানক হোক, তার যুক্তিবিদ্যার মাথা বলছিল এ নিশ্চয়ই ক্লান্তি, দুশ্চিন্তা আর ওই পুরনো অন্ধকার বাড়ির ভেতরের অস্বস্তির মিশ্রণ। ঠিকঠাক ঘুম হয়নি, তাই মাথা গোলমাল করেছে। সকালে উঠেই সে বারান্দায় বেরিয়ে দেখল বাড়িটা দিনের আলোয় নিরীহ, প্রায় হাস্যকরভাবে শান্ত। উটুস ফুল ফুটেছে, বাগানের ধারে কয়েকটা নীলকণ্ঠ ডাকে, হালকা রোদ ঘর গরম করছে। তার নিজের মনেও একটা স্বাভাবিকতা ফিরে আসছিল। সে ভাবল, এইটুকু অদ্ভুত লাগা স্বাভাবিক। কতদিন পর গ্রামে এসেছে, তাও এমন একটা বাড়িতে যেখানে মানুষের উপস্থিতি বহুদিন নেই। নাস্তা বানানোর পর খেতে বসেছিল যে হালকা একটা খটার শব্দে চমকে উঠল। শব্দটা এলো উপরতলা থেকে। মনে হলো যেন কেউ কাঠের জানালায় আঙুল ঠুকলো একবার। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকল, তারপর মনকে শক্ত করে উঠে দাঁড়িয়ে বলল, বাতাস, আর কিছু না। উচ্চস্বরে নিজের সাথেই কথা বলল, যেন নিজেকে বোঝাচ্ছে। কিন্তু খাওয়াটার শেষ করতে পারল না। মাথার মধ্যে বারবার ফিরছিল সেই আঙুল ঠোকার শব্দ। ঠিক আগের রাতের অন্ধকার ঘরে যে ছায়া দাঁড়িয়েছিল, তার ঠান্ডা নজরের মতো কিছু একটা স্মৃতি চুলকাচ্ছিল ভেতরে। অবশেষে সিদ্ধান্ত নিল আজ বাড়িটা ভালো করে ঘুরে দেখবে। কোনো খোলা জানালা, ফাঁক, টাইলস নড়ছে কিনা সব দেখে নিলেই মনে শান্তি আসবে। এমন ভাবতে ভাবতেই সে প্রথমে নিচতলার 3টে ঘর ঘুরে দেখল। কিছুই অস্বাভাবিক নেই। দেয়ালের রং খসে গেছে, পুরনো কাঠের আলনা কেঁপে কেঁপে দাঁড়িয়ে আছে, আর একটা পুরনো সিঁদুরদানি পড়ে আছে তাকের উপর। দিদার ব্যবহৃত, বহু বছর আগের স্মৃতি। উপরতলার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অরিন্দমের বুকটা কেমন যেন টনটন করতে লাগলো।
গত রাতে যে ঘরে ছাড়াটা দেখেছিল সেই ঘরের দরজাটা আধ খোলা। দিনের আলোয় সেই দরজার ফাঁকটাও নিরীহই মনে হচ্ছিল, কিন্তু তার বুকে একটা ভার চাপছিল, সে নিজেই বুঝতে পারছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকে ঘরটা দেখল। ভেজা গন্ধ, ধুলো, মাকড়সার জাল, পুরোটাই এলোমেলো। কিন্তু একটাই জিনিস তার দৃষ্টি আটকে দিল। কাঠের আলমারির নিচে কিছু একটা ছেঁড়া সুতোর মতো পড়ে আছে। সে নুয়ে দেখে বুঝল এটা মানুষের চুল, লম্বা কালচে বাদামি চুল। সে কপালে হাত ঢাকল। বাড়িতে তো কেউ ছিল না, চুলটা এখানে আসলো কিভাবে? মুহূর্তের মধ্যে মাথায় অদ্ভুত এক অস্বস্তি কাজ করল। আলমারিটা টেনে খুলল। ভেতরটা খালি, তবে নিচের কাঠের ফলকটায় নখের দাগ, যেন কেউ অন্ধকারে লুকিয়ে সেখানে আটকে ছিল আর সেই অবস্থায় কাঠে আঁচড় কেটেছে। সে তাড়াতাড়ি ঘরটা থেকে বেরিয়ে এলো। বুক ধুকপুক করছিল। তখনই ওপরে জানলা দিয়ে হালকা একটা শব্দ এলো, যেন কেউ নিঃশ্বাস ছাড়ছে ধীরে, খুব কাছে, খুব ভারী। সে ফের ঘুরে তাকালো। কিছুই নেই, তবু মনে হলো বাতাসটা থমকে গেছে। সেদিন দুপুরে গ্রামের কয়েকটা ছেড়ে এসে ডেকেছিল নদীর ধারে যেতে। অরিন্দম না বলতে পারেনি। লোকজনের ভিড়ে থাকলে মনটা একটু ভালো থাকে, এমনটাই ভেবেছিল। নদীর ধারে পৌঁছে ছেলেগুলো হাসছিল, গল্প করছিল। অরিন্দমও জোর করে হাসছিল, কিন্তু মনটা বারবার বাড়ির দিকে টানছিল। সেই নিঃশ্বাসটা যেন এখনো কানে বাজছে। একটা ছেলে, নাম তার রাহুল, আচমকা জিজ্ঞেস করল, দাদা, ওই বাড়ি কেমন লাগছে আপনাকে? আমরা তো ছোটবেলা থেকে ওটা দেখে ভয় পাই। অরিন্দম ঠক করে উঠে গেল। ভয়? কেন? রাহুল চোখ ছোট করল। ওই বাড়িটায় একসময় কেউ মারা গেছিল। মানে, ঘটনাটা ঠিক কি তা জানি না। বড়রা বলতো সন্ধে পর ওদিকে যেতে নেই। অরিন্দম আরও চুপসে গেল। কে মারা গেছিল? ছেলেপুলেরা চুপ করে রইল। সবার মুখে অদ্ভুত আতঙ্ক। কেউ বলল না কিছু। শেষে রাহুল বলল, আমরা শুনেছি একটা মেয়ে, বয়স কম, কিন্তু আমাদের বাড়ির লোকেরা এসব নিয়ে কথা বলে না, বলে ভুলে যা। অরিন্দম আর প্রশ্ন করল না। তার মাথায় একটাই ভাবনা, আলমারির আঁচড়, চুলের গোছা, কালো ছায়া, নিঃশ্বাসের সেই শব্দ, আর সেই অজানা মেয়েটির কথা। বিকেলে যখন বাড়ি ফেরার পথে পা বাড়ালো, অদ্ভুতভাবে সবকিছু যেন শান্ত মনে হচ্ছিল। বাতাসে গন্ধ ছিল শিউলি ফুলের। মাটির উপর সোনালি আলো পড়ছিল। দূরে কেউ মন্ত্র পড়ছিল মন্দিরে। সব মিলিয়ে একটা শান্ত মলিন বিকেল। কিন্তু বাড়ির দরজার সামনে এসে দাঁড়াতেই তার মনে হলো এই নীরবতার মধ্যে কিছু লুকিয়ে আছে, যেন কেউ তার ফেরার অপেক্ষায় ছিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করতে না করতেই উপরতলার দিক থেকে শব্দ হলো, ধাপ, যেন কেউ ইচ্ছে করে মেঝে কিছু ফেলল। অরিন্দম চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। একটা ঠান্ডা স্রোত নামল মেরুদণ্ড দিয়ে। তারপর সে ধীরে ধীরে ওপরতলার সিঁড়ির দিকে তাকালো। সিঁড়ির ঠিক শেষ ধাপে অন্ধকারের আড়ালে মনে হলো যেন কেউ ছায়া সরিয়ে নিল, খুব ধীরে, খুব নীরবে। যেন জানে অরিন্দম তাকিয়ে আছে। তার মাথার ভেতর তখন একটাই প্রশ্ন, এ কি সেই মেয়েটি যেই বাড়ি থেকে কোনোদিন বেরোতে পারেনি? সিঁড়ির ধাপে সেই ক্ষীণ নড়াচড়ার পর বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে পড়ল। এমন নিস্তব্ধতা যেখানে নিজের হৃৎস্পন্দনের শব্দও অরিন্দমের কানে অতিরিক্ত জোরে বাজছে। সে জানত এখনই ওপরতলায় দৌড়ে যাওয়া ঠিক হবে না। ভয়ের কারণেই নয়, বরং একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কেউ ইচ্ছে করে তাকে দেখাচ্ছে কেবল অর্ধেক, যেন পুরোটা প্রকাশ করার সময় এখনো আসেনি। তবুও সে বসে থাকতে পারল না। বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছিল, যেন বাড়িটার ভেতরেই এক অদৃশ্য দাকে তাকে ওপরে টেনে নিচ্ছে। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই তার মনে হলো বাতাস একটু থমকে গেল। প্রতিটা ধাপেই মনে হচ্ছিল কেউ তার চলার শব্দ শুনছে, খুব মন দিয়ে, ফাঁকহীন নজরে। ওপরে পৌঁছেই সে দেখল মেঝের ওপর কিছু পড়ে আছে।
প্রথমে মনে হয়েছিল কোনো ছোট কাপড়, কিন্তু কাছে গিয়ে বুঝল এটা একটা ফিতে। মেয়েরা চুল মারতে ব্যবহার করে এমন কালো রঙের স্যাটিন ফিতে, অর্ধেক ছেঁড়া। ফিতেটার মাঝখানে হালকা বাদামি দাগ, যেন পুরনো রক্তের রংটা মলিন হয়ে আছে। সে হাত বাড়াতেই ফিতেটা নিজে থেকেই হালকা নড়ল, যেন কোথাও লেগে থাকা বাতাসের ঢেউ নয়, বরং কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলল। অরিন্দম হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। বুকের ভেতর একটা কাঁপুনি ছড়িয়ে গেল। তার মনে হচ্ছিল বাড়ির ভেতরে আর কেউ নেই, এ কথা সে বলতে পারছে না নিজের মনকেও। কারণ এখানে কেউ নেই বলে বোধহয় ভুল শব্দ। এখানে কেউ আছে, কিন্তু সে কোনো জীবিত মানুষ নয়। ফিতাটা আর না ছুঁয়ে সে ঘরগুলো একে একে দেখতে শুরু করলো। একটা ঘরে অকারণে ঠান্ডা, আর একটা ঘরে হালকা ভেজা কাপড়ের গন্ধ। একটি ঘরের কোণে থাকা পুরনো আয়নাটা এতটা ময়লা যে নিজের চেহারাই বোঝা যায় না, কিন্তু আলো পড়লে কাঁচে একটা আঁচড় দেখা যায় উপর থেকে নিচে, যেন কাউকে ক্ষতি করতে চেয়েছিল এমন নখের তীব্র টান। শেষের ঘরটায় ঢুকতেই সে দাঁড়িয়ে গেল। এই ঘরটায় আগেও ঢুকেছে, কিন্তু এবার কিছু অন্যরকম লাগছিল। বালিশটা সরানো, চাদরের একটা অংশ ভাঁজ করা, যেন কেউ ঠিক এখনই এখানে বসেছিল। টেবিলের উপর ধুলোতে একটা দাগ, আঙুল দিয়ে কেউ আঁচড় কেটেছে একটা শব্দ, কিন্তু অর্ধেক। আশ। এটা কি ওর উদ্দেশ্যেই লেখা? অরিন্দমের শ্বাস গলা আটকে গেল। এটা কি ওর উদ্দেশ্যেই লেখা? সে পিছিয়ে এলো দ্রুত। হঠাৎ দরজার পাশে থাকা কাঠের আলমারিটা ধীরে ধীরে কেঁপে উঠল। শব্দটা এত ধীর, এত ঠান্ডা, এত হিসেব করা, যেন কেউ ভেতর থেকে খুব আস্তে আলমারির দরজা ঠেলছে। অরিন্দমের চোখ স্থির হয়ে গেল। মনে হচ্ছিল দরজা খুললেই কিছু একটা বেরোবে, কিন্তু দরজাটা খুলল না। শুধু সেই কাঁপুনি, যেন কেউ চেষ্টা করছে কিন্তু পুরো শক্তি নেই। ওই মুহূর্তে তার মাথায় খট করে একটা ছবি ভেসে উঠল। আলমারির নিচে পাওয়া লম্বা মহিলার চুলের গোছাটা, তার ঠিক পাশেই নখের দাগ, ফিতা, সব মিলিয়ে যেন একটা অদৃশ্য গল্প তৈরি হচ্ছে। একটা মেয়ের গল্প, যে কোথাও আটকে পড়েছিল, যে বাঁচার জন্য কাতর থেকেছে, আর এখনো বেরোতে পারছে না। সে আর একটা সেকেন্ডও ওখানে থাকতে পারল না। দৌড়ে নিচে নেমে এলো। বাড়ির বাইরে বেরোতে গিয়েও থেমে গেল। দরজার হাতল ঠান্ডা বরফের মতো, যেন কেউ ওটা ধরা অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই মাত্র ছেড়ে দিয়েছে। অরিন্দমের গলা শুকিয়ে গেল। এক মুহূর্তে বুঝল দরজা খুললে সে বাইরে যাবে ঠিকই, কিন্তু এই বাড়িটা তাকে যেতে দেবে কি? এটা শুধু একটা বাড়ি নয়, আর এটা একটা সত্তা যার ভেতরে মৃত্যু আছে, অদৃশ্য স্মৃতি আছে, আর আছে এমন কিছু যা কাউকে বাড়ি ছেড়ে যেতে দিতে চায় না। তবু সে দরজা খুলল, জোরে নয়, ধীরে, যেন কাউকে বোঝাচ্ছে সে পালাচ্ছে না, শুধু একটু বাইরে যাচ্ছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে হালকা বাতাস ঢুকল। শীতলতার মধ্যে অদ্ভুত একটা দুর্গন্ধ, যেমন পুরনো কাপড় দীর্ঘদিন না নাড়ালে ওঠে। সে পিছনে না তাকিয়ে বেরিয়ে গেল। গ্রামের রাস্তাটা তখন প্রায় ফাঁকা। পাঁচিলের ওপার থেকে একটা কুকুর তাকিয়েছিল ওর দিকে, কিন্তু অরিন্দমের মনে হলো কুকুরটা তাকে দেখছিল না, দেখছিল তার পিছনে। অরিন্দম মুহূর্তেই ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু একটা ঠান্ডা অনুভূতি নিঃশ্বাস ছুঁয়ে গেল যেন। হাঁটতে হাঁটতে সে গ্রামের একমাত্র পুরনো বইয়ের দোকানটার সামনে এসে দাঁড়ালো। দোকান মালিক বৃদ্ধ মানুষ, চোখে মোটা চশমা। অরিন্দমকে দেখে বলল, এ চেনা চেহারা, নতুন নাকি? অরিন্দম একটু থেমে বলল, হ্যাঁ, ওইদিকে বাঁশবন পাড়ার শেষ বাড়িটায় আছি। বৃদ্ধের মুখের ভাব পাল্টে গেল, যেন একটা ছায়া পড়ে গেল চোখে। ওই বাড়িতে? হ্যাঁ, একা। অরিন্দম মাথা নাড়ল।
বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, ওই বাড়ির ইতিহাস জানেন? না, অরিন্দম বলল, শুনতে চাই। বৃদ্ধ চারপাশ দেখে নিলেন, তারপর দোকানের পেছনের দিকে নিয়ে গিয়ে ধীরে ধীরে বললেন, একসময় ওই বাড়িতে থাকত সেন পরিবারের মানুষজন, বাবা মা আর তাদের মেয়ে। নাম ছিল অন্বেষা। শান্ত, চুপচাপ, ভালো মেয়ে, বয়স খুব কম। কিন্তু 12 বছর আগে একটা রাতেই সব বদলে যায়। মেয়েটা নিখোঁজ হয়। অরিন্দমের গলা শুকিয়ে এলো। নিখোঁজ মানে? বৃদ্ধ বললেন, কেউ জানে না। দরজার ভেতর থেকে তালা লাগানো ছিল, জানলা বন্ধ, কিন্তু মেয়েটা উধাও। আর ঘরের ওপরে আলমারিটায় নখের দাগ পাওয়া গেছিল। সবাই বলেছিল সে নাকি কোথাও লুকোতে গেছিল। কাঠ থেকে। কেন? কেউ জানে না। এলাকার লোকজন বলে ওই রাতে কিছু একটা এসেছিল ওই বাড়িতে। অরিন্দমের মাথার ভেতর ঝড় বয়ে গেল। আলমারি, আঁচড়, ফিতা, চুল, নিঃশ্বাস সব হঠাৎ জোড়া লাগতে লাগলো। মেয়েটা মারা গেছে। অরিন্দমের গলা কাঁপছিল। বৃদ্ধ বললেন, শরীর পাওয়া যায়নি কখনো, কিন্তু সবাই জানে অন্বেষা কখনোই বাড়ি থেকে বেরোতে পারেনি। অরিন্দম অনুভব করল হাঁটু কেঁপে উঠছে। দোকানের দেয়ালে হাত দিয়ে দাঁড়ালো। বৃদ্ধ তাকে লক্ষ্য করলেন এবং বললেন, ওই বাড়িতে থাকা ঠিক হচ্ছে না। রাতে সেখানে কেউ থাকে না, কিন্তু কেউ ফেরে। অরিন্দম দোকান থেকে বেরিয়ে আসতে আসতে বুঝল তাকে ফিরতেই হবে সেই বাড়িতে। কারণ এখন সে নিশ্চিত অন্বেষা শুধু নিখোঁজ হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল। আর সে এখনো বেরোতে পারেনি। সন্ধে নেমে এলে বাড়ির সামনে দাঁড়াতেই অরিন্দম দেখল দাওয়া একটা জিনিস রাখা। কালো স্যাটিন ফিতাটা হাওয়ায় উড়ছে হালকা, যেন কেউ ফেরত দিল তাকে, যেন কেউ বলল, ফিরে এসো। অরিন্দম তখনও বুঝতে পারেনি এই ফিরে আসার দাম তাকে কতটা দিতে হবে। অরিন্দম দাওয়ায় রাখা কালো স্যাটিন ফিতাটার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বাতাসে ফিতাটা কাঁপছে ঠিকই, কিন্তু তার কাঁপনের মধ্যে কোনো হাওয়ার ছোঁয়া ছিল না। ছিল নিঃশ্বাসের মতো কিছু। এমন নিঃশ্বাস, খুব কাছ থেকে, খুব ঠান্ডা, খুব চুপচাপ। এই বাড়িতে ফিরে আসাটা যে ভুল সে জানত, তবু অদ্ভুত এক টান তাকে ফিরিয়ে এনেছিল। অন্বেষার উপস্থিতি যেন তাকে ঘিরে ফেলেছিল। তার ভয়, তার ব্যথা, তার আটকে থাকা শ্বাস সবকিছু মিশে একটা অদৃশ্য দড়ির মতো অরিন্দমকে টানছিল ভেতরের দিকে। হালকা শিউরে উঠলেও সে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। ভিতরে আলো কম, সূর্যের শেষ আলো টুকটুক করে দেয়ালে পড়ছে। বাড়িটার নীরবতা আজ অন্যরকম, যেন কেউ সতর্ক, যেন কেউ অপেক্ষা করছে। ভেতরে ঢুকতেই সিঁড়ির ওপর একটা শব্দ, নরম, টেনে নেওয়ার মতো। অরিন্দম বুঝতেই পারল ছায়াটা আবার ডেকেছে তাকে। এবার আর সরে দেখে দেখবে না, এবার মুখোমুখি হবে। কারণ পালালেও মুক্তি নেই। এই বাড়ি কারোর পালাবার পথ রেখে দেয় না। সিঁড়ির ধাপগুলোতে পা রাখতেই আবার সেই ঠান্ডা বাতাস। কিন্তু এবার তার গায়ে নিশ্চিন্তভাবে লাগলো না, বরং মনে হলো কেউ খুব কাছে এসে তাকিয়ে আছে। তার দ্বিতীয় ধাপে পা পড়তেই ওপর থেকে আবার সেই শব্দ, টুপ, কিছু একটা মেঝেতে পড়ল। অরিন্দম ওপরে উঠতেই দেখল সেই ছেঁড়া স্যাটিন ফিতাটার আরেক টুকরো। এবার আর ছেঁড়া নয়, টুকরোটার প্রান্তে যেন কোনো কিছু ধরে রাখার চিহ্ন। শাটিনের ওপর মলিন বাদামি রঙের দাগ, পুরনো রক্ত হয়তো, বা অন্য কিছু। তার সামনে তখন সেই ঘর, যেখানে চাদরের ওপর আঙুল দিয়ে লেখা ছিল আহ স। এবার ঘরের দরজা পুরো খোলা। অরিন্দম ভেতরে পা দিতেই হঠাৎ ঘরের বাতাস স্থির হয়ে গেল। জানলা বন্ধ থাকলেও পর্দা হালকা নড়ল, যেন কেউ পিছন দিয়ে হেঁটে গেল। মেঝের ওপর ছায়া পড়ে গেল এক মুহূর্ত, উচ্চতা প্রায় একজন কিশোরীর মতো, দীর্ঘ চুলের মতো ছড়ানো ছায়া। তারপর তা মিলিয়ে গেল। মেঝেতে ধুলোয় লেখা ছিল নতুন কিছু, 4টে আঙুলের টান। থেকো। অরিন্দম হাঁটু গেড়ে বসল। অন্বেষা, তুমি কি এখানে? বাতাসে যেন কোনো উত্তর এলো না, কিন্তু একটা শ্বাসের ভাঙা গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। ঘরের কোণটা অন্ধকার ছিল, এতটাই অন্ধকার যে দিনের আলো সেই কোণ ছুটে পারছিল না। সেই অন্ধকারের ভেতর থেকেই হঠাৎ এসে পড়ল খুব ক্ষীণ এক শব্দ, আমাকে। অরিন্দম ঠান্ডা হয়ে গেল। শব্দটা মানুষের মতো নয়, যেন খুব ভাঙা, গলায় ক্ষতে আটকে থাকা শ্বাসের মতো, যেন কথা বলতে চেয়েও বলতে পারে না। তোমাকে কি? সে ফিসফিস করে বলল। আবার শব্দ এলো,
বাঁচাই দাও। তার চোখ ভিজে গেল, ভয় আর করুণা একসঙ্গে ভর করলো তার ওপর। সে ধীরে ধীরে আলমারির দিকে এগোলো, সেই আলমারি যেখানে আঁচড়ের দাগ ছিল, যেখানে কেউ আটকে ছিল, যেটার দরজা ধীরে কেঁপে উঠত। আলমারির কাছে যেতেই ভিতর থেকে টুপ টুপ করে আসা শব্দ আরও পরিষ্কার হতে লাগলো, যেন কেউ হাত দিয়ে আলতো চাপছে ভেতর থেকে, খুব দুর্বলভাবে, খুব অসহায়ভাবে। অরিন্দম হাত বাড়ালো, কিন্তু দরজার হাতলের কাছে পৌঁছতেই তার পায়ের তলা দিয়ে ঠান্ডা স্রোত বইল। আলমারির দরজা নিজে থেকেই খট করে বন্ধ হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলে দিল। আর তারপর দরজার ওপর একসঙ্গে 10টা আঙুল সেটে ধরল। 10টা লম্বা, পাতলা, কাঁপা আঙুল। চুলের গোছাগুলো তার আঙুলের ফাঁক থেকে বেরিয়ে এলো, মুহূর্তের মধ্যে আবার মিলিয়ে গেল। অরিন্দম পেছনে হটে গেল এক ধাপ, শরীর স্তব্ধ, নিঃশ্বাস আটকে গেছে। তার কানে তখন খুব ক্ষীণ করুণ, প্রায় মৃত গলার এক ফিসফিসানি, আমায় বেরোতে দাও। হঠাৎ মেঝের নিচ থেকে একটা নরম শব্দ, যেন কাঠের ফলকটা ঠেলে কেউ চেষ্টা করছে। অরিন্দম নিচে ঝুঁকে দেখল আলমারির নিচের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে একটা হাত, ছোট হাত, মেয়ের হাত, রক্তহীন ফ্যাকাশে, কিন্তু আঙুলগুলো নড়ছে। তার গলা শুকিয়ে গেল, হাতটা আবার ভেতরে মিলিয়ে গেল। তারপর কাঠের নিচে আঁচড় কাটা শুরু হলো, তীব্র, মুড়িয়া, বাঁচার আকুলতায় ভরা আঁচড়। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ঘরের ভেতরে বাতাস এত ভারী হয়ে উঠল যে মনে হচ্ছে কোনো মৃত স্মৃতি ঘরটা দখল করেছে। ঠিক তখনই উপর থেকে একটা অত্যন্ত তীক্ষ্ণ শব্দ, কেউ চিৎকার করছে, কিশোরী মেয়ের কণ্ঠ। অরিন্দমের বুকের ভেতরে রক্ত জমে গেল। চিৎকারটা এসছে সিঁড়ির ধাপের উপরে থাকা ছোট্ট অব্যবহৃত ঘর থেকে, যে ঘরে কেউ বহুদিন ঢুকত না। সে ধীরে ধীরে সেদিকে হাঁটতে লাগল। সিঁড়ি পেরোতেই দরজাটা নিজে থেকেই কিচকিচ করে খুলে গেল। ভিতরটা পুরো অন্ধকার। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একটা নড়াচড়া, খুব ক্ষীণ, মানুষের ছায়ার মতো, কিন্তু মানুষ নয়। চুল কাঁধের ওপর ঝুলছে, মাথা নিচু, হাত দুটো শরীরের দুপাশে ঝুলে টান টান। অরিন্দম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ছায়াটা মাথা তুলল ধীরে। মুখ দেখা গেল না, শুধু দু চোখ, দুটো গভীর ফাঁকা মৃত চোখ। তারপর ছায়াটা সামনে এগিয়ে এলো, হাঁটে না, ভেসে আসে যেন। অরিন্দম পিছনে সরে গেল, কিন্তু ছায়াটা যত এগোয় উপরতলার আলো তত নিভে যায়। বাতাস ঘন হয়, আর একসময় ছায়াটা তার সামনে দাঁড়িয়ে গেল। মুখ পুরো দেখা যাচ্ছে না, কিন্তু চুলের ফাঁক দিয়ে একটা মৃদু গন্ধ, পচা ফুলের মতো। ছায়াটা ফিস ফিস করে বলল, আমায় বাঁচিয়ে দাও, না হলে আমার যন্ত্রণা তোমার। শেষ শব্দটা ভেসে গেল। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, আর অন্ধকারের মধ্যেই অরিন্দম অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার কাঁধ ছুঁয়ে দিল ঠান্ডা হাত। সে ঘুরে তাকাতেই মেঝের উপর ঝুপ করে পড়ে গেল সেই লম্বা কালচে চুলের গোছা, ফিতা সহ। ঘর ভরে গেল মেয়েটার ফিসফিসানিতে, আমি এখানেই, চিরকাল। অরিন্দম দেয়াল ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দরজা খুলতে গিয়ে দেখল দরজাটা আটকে আছে, যেন বাইরে কেউ দাঁড়িয়ে ঠেলে বন্ধ করে রেখেছে। বাতাসে সেই একই গলা, কেউ এই বাড়ি থেকে যায় না। জানলার বাইরে তখন রাত নেমে গেছে, বাড়ির ভেতর লালচে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। অরিন্দম আর বেরোতে পারেনি সেদিন। পরদিন গ্রামবাসীরা দেখেছিল বাড়ির দরজাটা আধখোলা, ভিতরে কেউ নেই, কিন্তু দেয়ালে লেখা, মেয়েটার আঁচড়ের দাগ নতুন করে। ধুলোয় লেখা ছিল একটাই শব্দ, থাকো। আর আলমারির নিচে পড়েছিল অরিন্দমের মোবাইল। স্ক্রিনে শেষ রেকর্ডিং, একটা মেয়ের কাঁদতে থাকা শ্বাস আর ভেজা গলার একটি শব্দ, ফিরে এসো। অন্বেষা তার বাড়িতে আর একা ছিল না। আচ্ছা আমার মধ্যরাতের বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। তোমরা এখনো যদি আলো নিভিয়ে বসে শোনো, তাহলে একটু চারপাশে তাকিয়ে নিও। কখনো কখনো অন্ধকারেও কিছু চোখ জ্বলে উঠতে পারে। যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে, ভুলবে না লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্টেই তো এই মিডনাইট FM বাংলা বেঁচে আছে, বাড়ছে।
আমি সুকান্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী রাতেও ঠিক এই জায়গাতেই দেখা হবে। মাঝরাত নেমে এলে আমরাই তোমাদের সঙ্গী। ভালো থেকো, নিরাপদে থেকো, আর অন্ধকারকে কখনো অবহেলা করো না। শুভরাত্রি আমার মধ্যরাতের বন্ধুরা।